তোমার আবার কি হলো? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি? চিন্তা তো করছি গিন্নি, ভাবছি এবার কি চাষ করব। গত শীতে মরিচ চাষ করেছিলাম, বড্ড লোকসান হয়ে গিয়েছিল। তাই এবার ভাবছি যে কি চাষ করা যায়। তুমি তো একটা কাজও করতে পারো, যেহেতু তোমার দুটো জমি রয়েছে। একটা জমির আধায় কিছু সবজি চাষ করো, আর আধখানার অন্য জমিটায় তুমি এবার শীতকালীন ফসল চাষ করতে পারো। ফল চাষ করব? এই গ্রামে ফল চাষ করে লাভ কি হবে? ফল তো চাষ করে সিধু দাদা, তার ওপর থেকে আমি কিভাবে চাষ করে লাভ করব বলো তো? তা শিবুদা চাষ করুক, তাতে তোমার কি? তুমি তো আর তার জমিতে গিয়ে চাষ করবে না, তুমি তোমার জমিতে চাষ করবে। আর তাছাড়া এবার শুনেছি শিবুদা বাঙ্গি চাষ করবে, তাহলে তুমি তরমুজ চাষ করতে পারো। তাহলে শিবুদারও কোনো সমস্যা হবে না, আর তোমারও ভালোই লাভ হলো। পরামর্শটা তুমি মন্দ দাওনি। তাহলে কি তুমি বলছো আমি তরমুজ চাষ করার প্রস্তুতি নেব? হ্যাঁ, অবশ্যই তুমি প্রস্তুতি নাও। আর একবার অবিনাশ বাবুর সাথে এই বিষয়ে আলোচনা করে নিও, দেখো কি বলেন তিনি। ঠিক আছে, আমি তাহলে অবিনাশ বাবুর সাথে একবার কথা বলবো। আর সিধু দাদার সাথেও একবার কথা বলে নেব, জেনে নেব সিধু দাদা কোন ফল চাষ করতে যাচ্ছে। সিধু দাদা যেই ফল চাষ করতে যাবে আমি তার উল্টো ফল চাষ করব, তাহলে দুজনেরই লাভ। বেশ, তো তাহলে তাই করো। ও দেবেন দাদা, বলি কোথায় যাচ্ছ? যাচ্ছি একটু অবিনাশ বাবুর বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ? এই তো সামনের দোকানটাই যাব। অবিনাশ বাবুর বাড়িতেই দুপুরবেলা যাচ্ছ কেন? কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি? হ্যাঁ, কিছু পরামর্শের জন্য যেতে হচ্ছে। শীত তো চলে এলো, ভাবছি এবার কি চাষ করা যায়। অবিনাশ বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে জমি প্রস্তুত শুরু করে দেব, সময় তার বেশি নেই। চাষ করবে? তা বেশ বেশ, কি চাষ করবে? কিছু ঠিক করেছো? গতবার তো মরিচ চাষ করেছিলাম, বড্ড লোকসান হয়ে গিয়েছিল। তাই এবার ভাবছি শীতকালীন ফল চাষ করব। ফল চাষ করবে? সেটা তো ভালো কথা, কিন্তু ফল তো সিধু দাদা চাষ করে। এখন তুমিও যদি ফল চাষ করো তাহলে তো দুজনেরই লোকসান হবে। আর তাছাড়া এই ফল নিয়ে তো আর শহরে বিক্রি করা যাবে না, বিক্রি তো গ্রামের মধ্যেই করতে হবে। হ্যাঁ, সে বিষয় আমি ভেবেছি। তাই ভাবলাম সিধু দাদার সাথে কথা বলে সিধু দাদা যা চাষ করবে তার উল্টোটা আমি চাষ করব। এই ধরো, শুনলাম সিধু দাদা নাকি বাঙ্গি চাষ করবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তরমুজ চাষ করব, তাহলে দুজনেরই লাভ হবে। তা তোমার সিদ্ধান্তটা বেশ ভালোই, কিন্তু আমার তো মনে হয় সিধু দাদা বাঙ্গি চাষ করবে না, সিধু দাদা হয়তো তরমুজ চাষ করবে। তাও তুমি একবার কথা বলে দেখো সিধু দাদার সাথে, যদি সে বাঙ্গি চাষ করে তাহলে তুমি তরমুজ চাষ করতেই পারো। হ্যাঁ, ভাবলাম অবিনাশ বাবুর সাথে কথা বলার পর আমি সিধু দাদার সাথেও একবার কথা বলে নেব, তার থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ শুরু করব। তাই তো এই দুপুরবেলায় বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। কিন্তু দেবেন দাদা, তুমি কিন্তু তরমুজ চাষ করার চেষ্টা করবে, কারণ এই গরমে বাঙ্গির থেকে মানুষ তরমুজ বেশি খায়। তরমুজে তোমার ভালোই মুনাফা হবে গো, তাই চেষ্টা করবে তরমুজ ফলানোর, কেমন? তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। এখন আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। ও বৌদি, দাদা কোথায়? বাইরে বেরিয়েছে নাকি? না, ভেতরেই আছে। তুমি একটু দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। তাড়াতাড়ি ডেকে দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে দাদার সাথে, দেরি হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, কিছুক্ষণ দাঁড়াও, আমি ভেতরে যাবো আর আসবো। কি রে বাবলু, তুই এখানে? কি হয়েছে? শুনলাম তুই নাকি কোনো গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতে এসেছিস। তা কি কথা? দাদা, ওদিকে তো সর্বনাশ হয়ে গেল। তুমি তো কিছুরই খেয়াল রাখছো না। তোমার ফলের ব্যবসা যে একেবারে লাঠে উঠবে সে বিষয়ে খেয়াল আছে তোমার? আমার ফলের ব্যবসার আবার কি হলো রে? কেন, কি হয়েছে পুরোটা খুলে বলতো। দাদা, ওই যে দেবেন্দা আছে না, শুনলাম
দেবেন্দা নাকি এবার শীতকালীন ফলের চাষ করবে। প্রতি বছর তো সবজি চাষ করত, এবার তোমাকে হিংসে করে তোমার দেখা দেখি ফলের চাষ করছে। তাহলে তুমি বলো তোমার ব্যবসা কিভাবে চলবে? কি? দেবেন ফলের চাষ করবে? তা কি ফলের চাষ করবে শুনি? শুনলাম তুমি যা চাষ করবে তার উল্টোটা চাষ করবে ও। এসে তোমাকে বাঙ্গি চাষ করতেই বলবে, আর তুমিও ভেবেছিলে এবার বাঙ্গি চাষ করবে। গত বছর তো তরমুজ চাষ করেছিলে, তাই এবার দেবেন দাদা তরমুজের চাষ করবে গো। তরমুজ চাষে তো ভালো মুনাফা, এখন কি করা যায়? আমার চোখের সামনে দেবেন এত ভালো ব্যবসা করবে তা তো হতে পারে না। ঠিক বলেছ দাদা, তাই তো তোমার কাছে ছুটে এলাম। শোনো, দেবেন দাদা হয়তো তোমার কাছেও আসতে পারে পরামর্শ নেওয়ার জন্য। তুমি কোনো প্রকার পরামর্শ দেবে না, বুঝলে? এই গ্রামে ফল চাষি হিসেবে সবাই তোমাকে চেনে, তাই বাজারে তোমার চাষ করা ফলেরই বেশি চাহিদা থাকবে গো। ওইসব দেবেন বাজারে চলবে না, তাই দেবেন তরমুজ চাষ করলেও তুমিও তরমুজ চাষ করবে। তারপর দেখবে তোমার ব্যবসা একবারে জমে গেছে গো। আর এই দেবেনের ব্যবসা লাঠে উঠে গেছে। বলছিস? ঠিক আছে, তাহলে আমিও তরমুজ চাষ করব। প্রণাম বাবু, শরীর কেমন এখন? শরীরটা এখন একটু ভালোই, একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর কি। তা তুমি এখানে এই দুপুরবেলা কি মনে করে? বাবু, গত বছর আমি মরিচ চাষ করেছিলাম। আপনারা তো জানেন আমার কি লোকসান হয়ে গিয়েছিল, তাই আমি এবার লাভজনক একটা ফলের চাষ করতে চাই, যেন গত বছরের মতো আমার লোকসান না হয়। হ্যাঁ, তা তো ভালো কথা। তা কি চাষ করবে? আমি এবার তরমুজ চাষ করতে চাই, বাজারে তরমুজের ভালো চাহিদা রয়েছে। হ্যাঁ, করতেই পারো, কিন্তু গত বছর তো সিধু তরমুজ চাষ করেছিল। একই গ্রামে দুজনে তরমুজ চাষ করলে লাভ হবে? আমি সিধু দাদার সাথে কথা বলবো। প্রাথমিকভাবে আমি তরমুজের কথাই চিন্তা করেছি। এখন সিধু দাদা যদি তরমুজ চাষ করে তাহলে আমি তরমুজ চাষ করব না। শুনেছি সিধু দাদা এবার বাঙ্গি চাষ করবে, তাহলে আমি তরমুজ চাষ করতেই পারি। তাও একবার সিধু দাদার সাথে পরামর্শ করে নেব। তা বেশ বেশ, তুমি খুবই ভালো মানুষ দেবেন। তোমার এই সিদ্ধান্ত আমার ভালো লেগেছে। কি সুন্দর, অন্যের প্রতি তোমার সম্মান। সবই আপনাদের আশীর্বাদ বাবু। এখন আপনি আমাকে পরামর্শ দিন, আসলে আমার কি করা উচিত। আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। পরামর্শ আর কি দেব? তুমি খুব চিন্তা করে বুদ্ধি করে নিজেই পরামর্শ নিয়ে এসেছ। আমি তোমাকে তরমুজ চাষ করার জন্যই পরামর্শ দিচ্ছি, আর তোমার পরামর্শ অনুযায়ী সিধুর সাথে একবার কথা বলারও পরামর্শ দিচ্ছি। এতে তোমাদের দুইজনেরই ভালো হবে। তাহলে ঠিক আছে বাবু, আপনার কথাই রইল। কিন্তু বাবু, আর একটা সাহায্য যে করতে হয়। হ্যাঁ, কি সাহায্য বলো? বাবু, গত বছর লোকসানের কারণে আমার হাতে তেমন জমানো অর্থ নেই। জমানো অর্থ না থাকায় এবার যে আমি কিভাবে চাষ শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, আমি আমার লাভের অংশ থেকে আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে পারতাম। লাভ হোক বা লোকসান, আমি আপনার টাকা ফিরিয়ে দেবই। আহা, এভাবে বলার কি আছে? আমি তো জানি তুমি টাকা ফিরিয়ে দেবে। তোমার কত টাকা লাগবে আমাকে জানিয়ে দিও, আমি তোমাকে টাকা দেব। আর টাকা ফেরত নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি দ্রুত তরমুজ চাষ শুরু করে দাও। আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, দেখি তোমার তরমুজ খেয়ে যদি একটু সুস্থ হতে পারি। বাবু, তরমুজ যদি আমি চাষ করতে পারি একবার, তাহলে প্রত্যেক দিন আপনার বাড়িতে আমি তরমুজ দিয়ে যাব। কোনো চিন্তা করবেন না, আর ভালো জাতের তরমুজ চাষ করব আমি। সিধু দাদা, ও সিধু দাদা, বাড়িতে আছো গো? হ্যাঁ, কে? দেবেন? দেবেন এলি? হ্যাঁ, আমি এসেছি, কিন্তু তুমি জানলে কিভাবে আমি আসব? আমাকে বাবলু খবর দিয়েছিল তুই আসবি। আচ্ছা ঠিক আছে, যে কারণে তোমার কাছে এসেছিলাম সেটা খুলে বলি। বলো বলো, কি কারণে এসেছো তুমি, বলো।
দাদা, তুমি এবার কি চাষ করবে ভেবেছো? তরমুজ নাকি বাঙ্গি? লোকমুখে শুনলাম তুমি নাকি এবার বাঙ্গি চাষ করছো। তা আমি কি চাষ করছি না করছি তোমার কি দরকার ভাই? দাদা, আমিও ভেবেছি এবার তোমার মতো ফলের চাষ করব। কেমন হবে বলো? তাই তো তোমার কাছে এসেছি, তুমি কি চাষ করবে সেটা জানার জন্য। তুমি ফলের চাষ করবে সেটা ভালো কথা, এর সাথে আমার চাষ করার কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না। আহা, বুঝতে পারছো না দাদা? দেখো, তুমি যদি বাঙ্গি চাষ করো তাহলে আমি তরমুজ চাষ করব। বাজারে দুটোর সমান চাহিদা থাকবে। কিন্তু তুমি যদি তরমুজ চাষ করো, আবার আমিও যদি তরমুজ চাষ করি, তাহলে তো চাহিদাটা ভালো থাকবে না। তখন দুজনেরই ক্ষতি হবে। এখন আমি চাই না আমার জন্য তোমার ব্যবসার ক্ষতি হোক। আমার ব্যবসার ক্ষতি হবে না বাপু, এই বাজারে আমার একটা নাম ডাক আছে। তুমি তোমার চাষ করো, গিয়ে যাও। তুমি বাঙ্গি চাষ করবে না তরমুজ চাষ করবে সেটা একান্তই তোমার ব্যাপার। এ বিষয়ে তোমাকে আমি কোনো পরামর্শ দিতে পারবো না বাপু। আমি এখন সিদ্ধান্তই নেইনি যে বাঙ্গি চাষ করব নাকি তরমুজের চাষ করব। তুমি তোমার মতো করো, গিয়ে যাও 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 যাও। তুমি আমাকে একটা সিদ্ধান্ত জানালে আমার বেশ ভালো লাগতো। বললাম তো, আমি কোনো পরামর্শ বা কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তোমাকে জানাতে পারবো না। আমি তো নিজেই ঠিক করিনি, তোমাকে কি করে জানাবো ভাই? তুমি আর দাঁড়িয়ে থেকো না তো, যাও যাও যাও, বাড়িতে যাও। যদি চাষ করার হয় গিয়ে চাষ করা শুরু করে দাও না। ঠিক আছে। ছেলেটাকে যে এতগুলো টাকা দিলে, কোনো সই সাক্ষী রেখেছো? এখন যদি আর টাকা ফেরত না দেয়? এসব কি কথা বলছো তুমি? টাকা দেবে না কেন? টাকা অবশ্যই ফিরিয়ে দেবে। এতে সই সাক্ষী এগুলো রাখার কি দরকার বলো? হ্যাঁ, তোমার তো রাখার দরকারই পড়ে না। দেখা যাবে টাকা নিয়েছে, পরে অস্বীকার করবে আর টাকাই দেবে না। তুমি এমন কেন বলো তো? তুমি কি আমাকে এবং এই গ্রামের মানুষকে আজকে প্রথম দেখছো নাকি? তুমি তো জানো আমি কাউকে টাকা দিয়ে কোনো সই সাক্ষী এসব রাখি না। আর গ্রামের মানুষ খুবই ভালো, তারা কখনোই আমার টাকা বাকি রাখে না। গ্রামের সব মানুষের মতো যে এই ছেলেটাও হবে, সেইটা তুমি ভাবলে কিভাবে? ছেলেটার গত বছর লোকসান হয়েছে, হাতে জমানো টাকা পয়সা নেই। এখন এবছর তোমার থেকে টাকা নিয়ে চাষ করবে। তুমি ভাবলে কি করে যে এবছর লাভ হবে? এবার ওর লোকসানই হবে। তখন তোমার টাকা দেবে কোথা থেকে বলো তো? ভিটে মাটি বিক্রি করবে নাকি? নিশ্চয়ই তোমার টাকার জন্যে ভিটে মাটি বিক্রি করবে না। দেখো, আমি দেবেনকে চিনি। এই গ্রামের একজন সৎ লোক যদি কেউ থাকে সেটা হলো দেবেন। আমার টাকা দেওয়ার জন্য যদি ওর ভিটে মাটি বিক্রি করতে হয় তাহলে ও সেটাই করবে, তবুও আমার কাছে ও ধার রাখবে না। আর তাছাড়া তুমি এই দেবেনকে দেখতে পারো না কেন বলো তো? হ্যাঁ, সে তো আমারই দোষ হলো। আমি ওনার ভালোর জন্যই বললাম, আর এখন বলছে কি না আমি নাকি দেবেনকে দেখতে পাচ্ছি না। এইদিকে আমি কথা দিয়ে রেখেছি সিধুকে টাকা ধার দেব, এখন সেটার কি হবে? তা তুমি কথা দিয়েছো সিধুকে, তুমি সিধুকে টাকা দেবে। এর সাথে দেবেনের কি সম্পর্ক? তুমি টাকা দাও বা না দাও সেটা তোমার ব্যাপার। আমি কাকে টাকা দিলাম না দিলাম সেটাও আমার ব্যাপার। আর হ্যাঁ, যাকে তাকে টাকা দিতে যেও না, পরে দেখবে আমার টাকা ঠিকই ফেরত এসেছে, কিন্তু তোমার টাকা আর ফেরত আসেনি। দেবেন, কোথায় যাচ্ছ? কতদিন হলো তোমার মুখটা দেখি না আমি। আরে দেবাশিস বাবু, যে এভাবে বলছেন কেন বাবু? কয়েকটা মাস ধরে আমি চাষবাস নিয়েই আছি। আপনার কাছে যে একটু যাব সেই সময়ও পাচ্ছি না। আপনি কিছু মনে করবেন না বাবু। আরে মনে করব কেন? তুমি চাষবাস নিয়ে ব্যস্ত আছো সেটা তো আমি বুঝতেই পারছি। আমি এমনিতেই একটু রসিকতা করছিলাম আর কি। রসিকতাও বোঝো না দেখছি। সব সময় আমাকে ভয় পাও কেন? আমি কি ভয়ের মানুষ নাকি বলো তো? না না বাবু, আপনি যে কি বলেন না। কোথায় যাচ্ছ? জমিতে যাচ্ছ বুঝি? তোমার তরমুজের কি খবর?
আমার তরমুজের খবর ভালোই বাবু, ভালো ফলন হয়েছে এবার। এখন বাজারে চাহিদা কেমন সেটা বলতে পারছি না, তরমুজ এখনো খাওয়ার উপযোগী হয়নি, তাই বলতেও পারছি না তরমুজটা মিষ্টি হবে নাকি হবে না। কিন্তু বেশি টাকা দিয়ে আমি ভালো বীজ আনিয়েছি জানেন। ভালো বীজ আনলে তরমুজ অবশ্যই ভালো হবে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, ভালোভাবে ব্যবসা করবে কেমন, তরমুজ যেন নষ্ট না হয়। একটা তরমুজ নষ্ট হলেই কিন্তু তোমার ব্যবসার লাভের থেকে পয়সা কমে যাবে। ঠিকই বলেছেন বাবু, তরমুজ যদি খাওয়ার উপযোগী হয় তখন প্রথম তরমুজটা আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেব। এই এই না না না, একদম না, আমি নিজে এসে তোমার জমি থেকে পছন্দ করে পয়সা দিয়ে তবেই তরমুজ কিনে নেব। কিন্তু তরমুজ নিয়ে আগবারই আমার বাড়িতে যাবে না, আমি কিন্তু সেই তরমুজ নেব না বলে দিলাম। আপনি আমার এত বড় উপকার করলেন আর আপনি বলছেন পয়সা দিয়ে আমার থেকে তরমুজ কিনে খাবেন? এটা আমি কখনোই মানতে পারবো না। শোনো, আত্মীয়তা ও মানবিকতা একদিকে আর ব্যবসা অন্যদিকে। ব্যবসা করতে গেলে এসব আত্মীয় মন মানসিকতা দেখালে চলবে না। যত আত্মীয়তা ও মানবিকতা দেখাবে ততই তোমার লোকসান। তা আপনাকে দু একটা তরমুজ দেওয়াতে যদি আমার লোকসান হয় তবে হোক না, সেই লোকসান আমি মেনে নিতে রাজি আছি। তুমি বড্ড নাছোড় বান্দা দেবেন, যাও যাও, জমিতে গিয়ে কাজ করো। কি হলো, এমন চিন্তিত হয়ে বসে আছো কেন? কি আর করব বলো, লোকসান হবে এবার মনে হচ্ছে। কেন লোকসান হবে কেন? আমি যদি এবার বাঙ্গি চাষ করতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। বাবলুর কথা শুনে কেন যে আমি তরমুজ চাষ করতে গেলাম আমি সেটাই বুঝতে পারছি না। কি হবে এবার? তরমুজের অবস্থা বেশি ভালো না? একদম না গিন্নি, আমি যদি বাঙ্গি চাষ করতাম তাহলে হয়তো দেখা যেত আমি খুব যত্ন করে চাষ করছি, কিন্তু আমি তরমুজ চাষ করতে গিয়ে কোনো যত্নই নেইনি। এখন সারা জমিতে পোকায় ভরে গেছে, তরমুজের গোড়া পোকায় কেটে দিচ্ছে, তরমুজগুলো ছোট ছোট, ভেতরে কি অবস্থা তাও বলতে পারছি না, কি যে হবে। তুমি তো ভালো জাতের তরমুজ আনোনি, তাছাড়া এত পোকা কোথা থেকে আসলো? আমি তো ভেবেছিলাম তরমুজ এমনিতেই হবে, এ বছর যে পোকার আক্রমণ হবে তা তো আমি বুঝতে পারিনি গো। আর তাছাড়া আমি তো ভালোভাবে ব্যবসার জন্য তরমুজ চাষ করিনি, আমি দেবেনকে ঠকানোর জন্য তরমুজ চাষ করেছি, দেবেনকে কোণঠাসা করার জন্য তরমুজ চাষ করেছি, তাই ভালো বীজ আনিনি। এবার বোঝো ঠেলা, কাজ করবে ভালোভাবে, কাজ করবে না। মাথায় কি তোমার গোবর ভরা নাকি? তুমি কিছু বুঝতে পারো না? এখন বলে তো কোনো লাভ নেই গিন্নি, তরমুজের ফলন ভালো হয়নি, এই অবস্থায় আমি যতই যত্ন করি সব বৃথা যাবে। কেন যে আমি হিংসা করতে গেলাম, আমি এখন নিজেই ঠকে গেলাম গিন্নি। এখন এসব নিয়ে ভেবো না তো, এখনো সময় আছে, ঠিকঠাক ভাবে যত্ন করো। যত্ন করলে দেখবে একটু ভালো ফলন হতে পারে। আর ওই বাবুলকে তো আমি দেখে নিচ্ছি। ওই বাবলুই আমার মাথাটা গুলিয়ে দিয়েছে, না হলে আমি এবার তরমুজ চাষ করার কথা মাথায় এনেছিলাম না। তোমার আগে বোঝা উচিত ছিল, বাবু একটা কুসুটে, ও অন্যজনের প্যাঁচ লাগায়, তোমার সাথে দোকানদারের প্যাঁচও লাগিয়ে দিয়েছে। এই জন্য দেবেন ঠিক লাভ করছে, আর তোমার লোকসান হয়ে গেছে। আর কখনোই বাবলুর কথা শুনবে না, আমি বাবলুর নামে দেবাশিস বাবুর কাছে বিচার দেব। গিন্নি গো, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, শুনে যাও কি হয়েছে দেখো। কি হলো কি আবার, এত খুশি কেন? আর বলো না, আজকে তো আমি তরমুজ তুলে নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিলাম। তরমুজের যেমন ফলন হয়েছে, আর বাজারেও তরমুজের চাহিদা বেশ ভালো। আজকে চড়া দামে বিক্রি হয়েছে তরমুজ, সবাই এসে তরমুজ নিয়ে গেছে। শেষে তো আরো মানুষ এসেছিল তরমুজ নেওয়ার জন্য, বাজারে তুলে নিয়ে যেতে পারেনি বলে তাদেরকেও দিতে পারেনি। তারা বলেছে বিকেলের দিকে আমার বাড়িতে এসে তরমুজ নিয়ে যাবে। কি বলছো কি তুমি, এত লাভ হয়েছে তরমুজে? তাহা নয়তো কি গিন্নি, আর সবার মুখে মুখে আমার তরমুজের প্রশংসা।
সবাই বলছে আমার তরমুজ খুবই মিষ্টি। আর সিধু দাদার, তার কি খবর? সিধু দাদার আবার কি খবর? দেখলাম বাজারের এক কোনায় কয়েকটা পোকা ধরা তরমুজ নিয়ে বসে আছে। তাও তরমুজগুলো বেশি বড় না। একজন মানুষও সিধু দাদার দোকানে গেল না। আহারে, বেচারার এমন হাল হলো কি করে? নিশ্চয়ই তোমার জন্য তার ব্যবসায় ক্ষতি হয়েছে। আরে না, আমার জন্য হবে কেন? আমি তো কিছুই করিনি। আমি তো সিধু দাদার সাথে পরামর্শ করতে তাদের বাড়িতে গিয়েছিলাম। যদি সিধু দাদা তরমুজ চাষ করার কথা আমাকে বলতো, তাহলে আমি তরমুজ চাষ করতাম না। কিন্তু সিধু দাদা তো আমাকে জানিয়েছিল তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তাই আমাকে তিনি বলবে না সে কি চাষ করবে। আমার মনে হয় সিধু দাদা বাবলুর কথা শুনে ঠকে গেছে। বাবলুর কথা শুনে আমার ভালোই লাভ হলো। কি আর করার, যাক, তোমার ব্যবসা যেহেতু ভালো হয়েছে, তাই একটু পরেই দেবাশিস বাবুর জন্য একটা তরমুজ নিয়ে এসেও। এ কি দেবাশিস বাবু, আপনার বাড়িতে তো দেখি সবাই উপস্থিত আছে। সিধু দাদা, বাবলু, সবাই এখানে কি করছে? আর বলো না, বাবলুর নামে বিচার নিয়ে সিধু আমার বাড়িতে এসেছে। সিধু বলেছে বাবলু ওর মাথায় উল্টাপাল্টা ঢুকিয়ে তরমুজ চাষ করাতে বাধ্য করেছে, আর যার কারণে সিধুর তরমুজ চাষে লোকসান হয়েছে। তা তোমার খবর কি? আপনাদের আশীর্বাদে আমার ফলন ভালোই হয়েছে। আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি টাকা সমেত আপনার জন্য তরমুজ নিয়ে এসেছি। আরে আই সিধু, আমার টাকা কবে দিবি? তোকে যে আমি টাকা ধার দিয়েছিলাম সেটা ফেরত দে। মাফ করবেন কাকিমা, আমার এবার লোকসানের থেকেও লোকসান হয়েছে। আমার হাতে একটা টাকা পয়সাও নেই। আমি আপনাকে টাকা কিভাবে ফেরত দেব? দেখলে তো গিন্নি, আমি বলেছিলাম যাকে তাকে টাকা ধার দিও না। আমার টাকা কিন্তু ফেরত এসেছে। তা সিধু, বাবলুর কিন্তু একা দোষ নয়, দোষ তোমারও আছে। তুমি দেবেনকে হিংসে করে তরমুজ চাষ করেছিলে। এবার দেখলে তো তোমার পরিণতি। আমার ভুল হয়ে গেছে দেবাশিস বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি এবার বুঝতে পেরেছি। ভাই দেবেন, তোমাকে অযথাই আমি হিংসা করেছি। তুমি আমাকে মাফ করে দিও। পরের বার থেকে তুমি আর আমি মিলে চাষ করব। ঠিক আছে দাদা, পরের বার থেকে আপনি আর আমি দুজনে মিলে তরমুজ চাষ করব, তারপর শহরেও বিক্রি করব। আর বাবলু, আর যদি কখনো দেখেছি তুমি একজনের কথা অন্যজনকে লাগাচ্ছ, তাহলে তোমাকে আমি গ্রাম ছাড়া করব। এই শেষবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম। আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে মাফ করে দিন এবারের মতো। আমি আর কখনোই এমন কাজ করব না। দয়া করে আমাকে গ্রাম ছাড়া করবেন না বাবু। ঠিক আছে, এবার তোমরা সবাই যাও। আমি দেবেনের তরমুজ খেয়ে দেখি কেমন স্বাদ। নীলগড় গ্রামে বাস করত ময়না ও তার দুই মেয়ে রিনি ও বিনি। রিনি ও বিনির বাবা অনেক আগেই মারা যায়। রিনি ও বিনি বড় হবার পর থেকে সংসারের সমস্ত দায়িত্ব তারাই নেয়। মা, ও মা, হলো কি তোমার? ইস, কাটা সে একদম জ্বরে পড়ে যাচ্ছে। তোমাকে কতবার বলেছি বলো তো মা, তুমি কোনো কাজে হাত দেবে না, সব কাজ আমরা করব। এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে এসেছো কেন? তোরা তো সারাটা দিন পরিশ্রম করিস, তাই ভাবলাম রান্নাটা করে রাখি, তোরা যদি একটু বসে খেতে পারিস। হ্যাঁ হয়েছে মা, তোমায় আর রান্না করতে হবে না। চলো তো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। মা, আমি জল আনতে যাচ্ছি। বাড়িতে একটুও খাবার জল নেই। বাড়িতে তো আজ সবজিও নেই বোন। আজ দুপুরে কি রান্না হবে? তাহলে তুই হাটে গিয়ে কিছু সবজি কিনে আন, তুই ফিরলেই রান্না বসাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাজারে গেলাম। মা, ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার ছোট্ট দুটো মেয়ের আজ কত কষ্ট,
যদি তোদের বাবা আজ বেঁচে থাকতো তবে কি আজ তোদের এই দিন দেখতে হতো? আমাদের সাথে তুমি তো আসো মা, তাই আমাদের কোনো কষ্ট নেই। আমরা সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরে তোমার মুখ দেখি, তখন আমাদের সব কষ্টই দূর হয়ে যায়। পাগলি মেয়ে একটা। যা, এবার বের হ, তাড়াতাড়ি ফিরে আসিস। রিনি, এই রিনি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ কাকা, বলুন। কোথায় চললি? বাজারে বুঝি? হ্যাঁ কাকা, বাড়িতে রান্না করার মতো কিছু নেই। মায়েরও শরীর খারাপ, তাই কিছু সবজি আর মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। তা আপনি কিছু কি বলবেন কাকা? ও আচ্ছা, আমি বলছি যে আমার বাড়ির আশেপাশে একটা ফেলানো জমি আছে, সেখানে কিছু গাছগাছালি লাগাতে হবে। কাজ শেষ করতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগবে। তুই কি পারবি কাজটা করতে? হ্যাঁ কাকা, আমি আর বোন কাল থেকে কাজে আসবো। খুব বাঁচালি রে মা, একটা মানুষও খুঁজে পাচ্ছিলাম না। সবাই তো এখন মাঠের কাজে ব্যস্ত রে। কাল সকাল সকাল কাজে চলে আসবো। আজ তাহলে আসি কাকা। মাত্র 20 টাকা আছে, এর ভেতর সবজি সহ মায়ের ওষুধ কিনতে হবে। আমায় কম দামের সবজি কিনতে হবে, যেন সব কিনে বাড়ি ফিরতে পারি। রিনি সবজি কিনে বাড়ি ফিরে এলো। কিরে বোন, চলে এসেছিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। পথে হরিশ কাকার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল রে। উনি বলেছেন কাল ওনার কিছু গাছ লাগানোর কাজ আছে, তাই সকাল সকাল আমাদের 2 বোনকে ওনার বাড়ি চলে যেতে বলেছে। ও আচ্ছা, তা কি কাজ করতে হবে রে? বাড়ির চারপাশে গাছ লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস বোন, মায়ের ওষুধটা খাইয়ে দে, আমি রান্নাটা সেরে আসি। মা, ও মা, দেখি তো তোমার গায়ের জ্বর কম হয়েছে কিনা। এই তো, জ্বর এখন একটু কম হয়েছে। হ্যাঁ রে মা, শরীরটা এখন একটু সুস্থই লাগছে। মা, তোমার খাবার বেড়ে রেখেছি, ওষুধ খেয়ে নিও মা, আমরা কাজে বের হলাম। যা মা, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক, তোরা সব সময় সুস্থ থাক। বোন, আমাদের অবস্থা কি কখনো ভালো হবে না? এভাবে অভাব অনটনে কি আমাদের সংসার চলবে? সৃষ্টিকর্তা সব পারে রে বোন, তিনি চাইলে মুহূর্তের ভেতরে আমাদের ধনীও করে দিতে পারেন। সে ছোট্ট থেকেই তো কত কষ্ট করে মানুষ হচ্ছি, মানুষের বাড়ি গিয়েও আমরা কোনো সহযোগিতা পাইনি, সবাই সব সময় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে বোন, সেজন্যই তো আমরা ছোট থেকেই কাজে নেমেছি, যেন কারো কাছে হাত পাততে না হয়। ওই দেখ, হরিশ কাকা দাঁড়িয়ে আছে, মনে হয় সে আমাদের জন্যই অপেক্ষা করছে। এসেছিস মা তোরা? ওই দেখ গাছগুলো বাড়ির চারপাশে লাগিয়ে দে। আর ওই দেখ, ক্ষেতের ভেতরেও কিছু গাছ আছে, ওইগুলো ক্ষেতের ভেতরেই লাগিয়ে দিস। আচ্ছা কাকা, ঠিক আছে। কাকা, আমাদের তো আজকের মতো গাছ লাগানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখছি খুব ভালো গাছ লাগিয়েছিস।
এই নে 50 টাকা, কাল আবার সকাল সকাল চলে আসিস কিন্তু। জ্বালানি তো প্রায় শেষ রে মা। আজ কোনো রকমে রান্নাটা করেছি, কাল থেকে যে আর রান্নাটা করতে পারবো না। তুমি চিন্তা করো না তো মা, আমরা দু বোন কাল পাশের জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনবো। জঙ্গলে যাবি জ্বালানি কুড়াতে? হ্যাঁ মা, এখন তো একটু কাজও কম, জ্বালানি কেনার মতো টাকাও নেই। জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনলে কিছু টাকাও বেঁচে যাবে। বয়স হয়েছে, আমি যে কিচ্ছু করতে পারছি না। তোদের দু বোনের কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি খাবারটা শেষ করো তো মা, আমাদের নিয়ে তোমায় আর ভাবতে হবে না। আমরা তো এখন বড় হয়ে গেছি মা। মা, আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে বুঝলে? হ্যাঁ তা তো হয়েছে, কিন্তু আমি তোদের একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছে না। কি কথা মা, বলো। তোর বাবা মারা যাবার পর থেকে আমাদের পাশের জমিটা তো ফেলানোই আছে, আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। তোর বাবা বেঁচে থাকতে সেখানে ফসল ফলাতো, তোরা দু বোন মিলে সেখানে কিন্তু কোনো ফসলও ফলাতে পারিস। এতে আমাদের সংসারটাও বেশ চলবে। জমি চাষ করতে গেলে তো টাকার অনেক প্রয়োজন মা, এত টাকা এখন আমাদের কাছে নেই। তবে তুমি যখন বলছো, কাজ করে কিছু টাকা গুছিয়ে তারপর না হয় চেষ্টা করব। আচ্ছা বেশ, এবার যা, রাত তো অনেক হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়গে। পরদিন সকাল সকাল রিনি ও বিনি দুই বোন জ্বালানির জন্য জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। আচ্ছা বোন, জঙ্গলে কি জ্বালানি পাওয়া যাবে? জঙ্গলে তো অনেক গাছগাছালি, নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু আমার তো অনেক ভয় করছে, শুনেছি জঙ্গলে নাকি অনেক বাঘ ভাল্লুক থাকে। হ্যাঁ তা তো থাকবেই, তবে সেটা জঙ্গলের গভীরে। আমরা তো আর জঙ্গলের গভীরে যাব না, জঙ্গলের এই মাথা থেকে কিছু জ্বালানি নিয়ে ফিরে আসবো। সত্যি তো বোন, জঙ্গলে দেখছি অনেক জ্বালানি আছে, যেখানে সেখানে জ্বালানি পড়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে চল, বাড়ি ফিরতে হবে, তবেই তো রান্না বসাতে হবে। রিনি ও বিনি জ্বালানি কুড়াতে কুড়াতে তাদের সামনে একটা আঠো মরা ছোট্ট বেগুনের চারা পেল। বোন, এই বোন, কি রে, তোর আবার কি হলো? বোন, এই দেখ না, একটা বেগুনের চারা, তুলে নেব? তা নে, বাড়ির এক পাশে লাগিয়ে দেব। ওমা, চারাটা তো দেখছি প্রায় আধ মরা। তাতে কি হয়েছে, আমরা যত্ন করে চারাটিকে ভালো করে তুলব। এই চারাটি তো তুলে ফেলেছি, নে চল এবার বাড়ি ফেরা যাক। ফিরে এসেছিস তোরা? হ্যাঁ মা, ফিরে তো এলাম। বিনি, চল চারাটি লাগিয়ে দিয়ে আসি। চারাটি লাগাবি কোথায়? চল না, উঠোনের এক পাশে লাগিয়ে দিই, এখন না লাগালে সে চারাটি মরে যাবে। দুই বোন মিলে চারাটি লাগিয়ে চারাটির গোড়ায় পানি দিয়ে দিল। দেখতে দেখতে বেগুন গাছটিও খুব সুন্দর হয়ে উঠল। বেগুনের গাছটি খুব সুন্দর হয়েছে, তাই না বোন? হ্যাঁ রে বোন, গাছটি তো খুব সুন্দর হয়েছে, এবার শুধু বেগুন হবার পালা। দু একটা বেগুন যাই হোক না কেন, আমাদের লাগানো বেগুন গাছের বেগুন তো আমরাই খেতে পারবো। হ্যাঁ তা ঠিক। বোন, চল রান্নাটা সেরে নি, তুই কেটে কুটে গুছিয়ে রাখ, আমি পানি নিয়ে আসছি। এত বড় ওটা কিসের গাছ? ও মা,
আমি স্বপ্ন দেখছি না তো? না 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 না, স্বপ্ন তো নয় এটা। আরে এটা তো আমাদের লাগানো সেই বেগুন গাছ। এত বড় হলো কি করে? আর হঠাৎ করে গাছে বেগুন হলো কি করে? মা, বিনি, আয় বিনি, বাইরে আয়। কি হয়েছে রে বোন? আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকছিস কেন? এখনো তো কাজে যাবার সময় হয়নি। আরে বুদ্ধু, কাজে শুনলে না, সামনে তাকিয়ে দেখ। সামনে আবার কি? ও মা, এ তো আমাদের সেই বেগুন গাছ রে। এত বড় গাছ, এত বেগুন। বেগুনগুলো কত বড় বড়। দাঁড়া বোন, আমি একটা বেগুন তুলে আনি। নিশ্চয়ই এটা কোনো জাদুকরি গাছ। অবশেষে আমাদের দিকে সৃষ্টিকর্তা মুখ তুলেছে এসে। বোন, আরেকটা বেগুন তুলে দেখ তো, সেটাও সোনার হয় নাকি? এটাও সোনার? ও মা, মা তুমি সত্যি বলেছো, এটা কোনো সাধারণ গাছ নয় মা। আমাদের সকল অভাব এবার দূর হয়ে যাবে। চল বোন, আমরা বেগুনগুলো বিক্রি করে দিয়ে আসি, আর যে টাকা পাবো তাই দিয়ে আমাদের সকল অভাব পূরণ করব। তারা দুই বোন শ্যাকরার কাছে গিয়ে বেগুন দুটো বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে তাদের ভাঙা ঘরের জায়গায় একটা বড় প্রাসাদ আর তাদের প্রয়োজনীয় সব অভাব পূরণ করলো। আমাদের সকল কষ্টের দিন শেষ, কোনো জিনিসের এখন আর অভাব নেই। হ্যাঁ রে বোন, আমাদের অভাব শেষ হলেও আমাদের আশেপাশে অনেক অভাবী মানুষ আছে। এখন থেকে আমরা তাদের সাহায্য করব। বেনি ঠিকই বলেছে, আমাদের তো আর কিছুর দরকার নেই। তোরা এবার গরিব দুঃখী মানুষদের সাহায্য কর। কিন্তু তাদের হঠাৎ বড়লোক হওয়াটা তাদের প্রতিবেশী রমার নজরে পড়ল। এইটা কি করে হলো? গাছ থেকে বেগুন পাড়তে সেটা সোনা হলো কিভাবে? বুঝেছি, এদের এভাবে ধনী হবার কারণ এই বেগুন গাছ। চল বোন, এটা বিক্রি করে আসি। আজ উত্তর পাড়ায় কিছু মানুষকে সাহায্য করতে হবে। এদিকেই আসছে ওরা, তার আগেই কেটে পড়ি আমি। ওগো শুনছো? এই শুনছো? হাতাটার খালি ঘুম আর ঘুম। এই শুনছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি গিন্নি, বলো। জানো, আজ এক আজব জিনিস দেখে এলাম। কি দেখলে? হ্যাঁ গো হ্যাঁ, শোনো। কি বলছোটা কি? এই জন্যই তো বলি, হঠাৎ এমন আঙুল ফুলে কলা গাছ হলো কিভাবে? আমি বলি কি, ওরা তো এখন বাড়িতে নেই, আর ওদের মাও তো অসুস্থ, সে তো ঘরেই শুয়ে থাকে। চলো না, এই সুযোগে আমরা ওদের বেগুন গাছের সবগুলো বেগুন তুলে নিই, আর ওরা যেন কোনো মতে আমাদের থেকে বড় লোক হতে না পারে। তাহলে আর বসে কেন, চলো তাড়াতাড়ি। সোনা, কত সোনা পাবো, কত ধনী হব। চলো গিন্নি, তাড়াতাড়ি চলো। দেখো দেখো, কত বড় বেগুন। নাও নাও, তাড়াতাড়ি সেরু এবার। লোভী পাপিষ্ট, তোদের এত বড় সাহস! তোদের ওই পাপিষ্ট হাতে আমার গায়ে হাত দিচ্ছিস? তোদের এই হাত আমি সারা জীবনের জন্য পঙ্গু করে দেব। বেগুন? বেগুন গাছে কথা বলছে? ওগো ওগো, পালাও! পালিয়ে যাবি কোথায়? তোদের পালানোর সব পথ বন্ধ। কাকি কাকা, তোমরা এখানে? ওরা আমার গাছ থেকে বেগুন চুরি করতে এসেছে। শুধু যে চুরি তা না, চুরি করে শেষে আমার এই গাছটি কেটে দেবার পরিকল্পনা করেছে। বিনি,
আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। কিন্তু এই বেগুন গাছ এ কথা বলছে কিভাবে? আমার ভেতরে প্রকৃতি কন্যার শক্তি আছে। তোমাদের দু বোনের সততা দেখে প্রকৃতি কন্যা আমার ভেতরে তোমাদের উপকার করার শক্তি দিয়েছে। কিন্তু এদের আজ আমি উচিত শিক্ষা দেব। বেগুন গাছ, দয়া করে ওদের ছেড়ে দাও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, তোমাদের কথা মতো ওদের আজকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি কখনো কেউ তোমাদের ক্ষতির চেষ্টা করবে, সবাইকে এই গাছের বেগুন করে রাখবো। ও মা গো, হা করে দাঁড়িয়ে দেখছো কি? চলো চলো এখান থেকে। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। সারা জীবন তুমি আমাদের এভাবেই সাথে থেকো, আর আমরা যেন সবাইকে উপকার করতে পারি। আমি সব সময় তোমাদের সাথে আছি। ঝিলপাড় একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত ভজা ও তার পরিবার। পেট চালাতে ভজা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করত। আজ দুদিন ধরে ভজা জমিদারের বাড়িতে পুকুর কাটার কাজ করছে। আজও সে জমিদারের বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছিল। কি গো, বের হলে বুঝি? হ্যাঁ বউ, সবাই মনে হয় বেরিয়ে পড়েছে গো। দেরি হলে জমিদার মশাই খুব রাগ করবেন। বলছিলাম ফেরার পথে যদি তরকারি আনতে তবে খুব ভালো হতো। আজ দুদিন তো এটা ওটা দিয়ে চালিয়ে দিচ্ছি। বউ, দুদিন তো জমিদার মশাই কোনো টাকাই দেয়নি, তাই একটু কষ্ট হয়েছে। আজ বলেছিল টাকা দেবে, টাকা দিলেই তরি তরকারি কিনে আনবো, বুঝলে? ভজা তার কাজের উদ্দেশ্যে বের হলো। কাজ শেষে ভজা বাজারে গিয়ে তরকারি ও সাথে বড় দেখে একটা মাছ কিনে বাড়ি ফিরছিল। কে গো ভজা, এত বড় মাছ? বাড়িতে কোনো মেহমান এসেছে নাকি গো? না গো ভাই, কদিন ধরে বাড়িতে কোনো মাছ তরকারি নেই। আমার মেয়েটাও কিছু খেতে চায় না। মেয়েটা মাছ খুব পছন্দ করে তো, এর জন্যই মাছটা নিয়ে যাচ্ছি গো। বেশ ভালো তো। আসলে ভাই, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে গো। কত অভাবের সংসার তোমার, তবুও তুমি বউ বাচ্চা নিয়ে কত সুখে আছো গো। কত সুখ! সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আজ আমি আসি, কেমন? ভজা মাছটি নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, মিষ্টিমা, মিষ্টিমা, মারে দেখ তোর জন্য কি এনেছি, বাইরে বেরিয়ে আয়। বাবা, বাবা এত বড় মাছ এনেছো? মা দেখে যাও, আমার বাবা কত বড় মাছ এনেছে। কি মজা, কি মজা! মিষ্টি খাবে, বড় মাছ ভাজা। পাগলি মেয়ে একটা। এ কি, তুমি এত বড় মাছ আনলে যে? কিছু টাকা তো জমাতে পারতে নাকি? টাকা জমি আর কি করব বউ? দেখছো না মেয়েটা বড় মাছ দেখে কত খুশি। এই খুশিটা আমার জমানো টাকার থেকে অনেক বড়। তুমিও না পারো বটে। যাও তো এবার, যাও মাছটি সুন্দর করে কেটে কুটে ভেজে রান্না করো। আজ আমরা সবাই একসাথে বসে খাবো। মিষ্টি, যা তো, ঘর থেকে কাটনিটা নিয়ে আয় যা। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। কি মজা, কি মজা! আজ সবাই একসাথে বসে খাবো, গরম ভাত আর মাছ ভাজা। সেই দিন রান্না শেষে তারা সবাই একসাথে খেতে বসলো। হগু, আর কিছুদিন পর থেকেই তো বৃষ্টি শুরু হবে। এই বছর ঘরটা সারাই না করলে তো ঘরের ভেতর আর থাকতে পারবো না। হ্যাঁ বউ, কথাটা আমার মাথায় আছে। আমি কিছুদিন কাজ করে সেই টাকা দিয়ে ঘরটা সারাই করে নেব। গত বছরও বৃষ্টির দিনে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছিল বাবা, তবুও ঘরে 2-1 ফোঁটা জল পড়তো বলে থাকতে পেরেছি। কিন্তু এই বছর আর মোটেও থাকা যাবে না। দেখো না বাবা, ঘরের ছিদ্র দিয়ে আকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ রে মা, বৃষ্টি হবার আগেই আমাদের ঘরটা আবার নতুন করে নেব। তোরা এত চিন্তা করিস না, নে তো এবার খেয়ে নে। পরদিন থেকে ভজা খুব অসুস্থ হয়ে পড়ল। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকলো। ওগো,
এবারও মনে হয় আর ঘরটা সারাই করা হবে না গো। আমি তো কাজেই যেতে পারলাম না। এবার বৃষ্টিতে কি হবে আমাদের? ওসব নিয়ে তুমি একদম ভেবো না। এই বছরও আমরা কোনো রকমে চালিয়ে নেবক্ষণ। আগে তুমি সুস্থ হয়ে নাও। কিছুদিন পর থেকেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতে না হতেই মেঘের ঘন অন্ধকারেও যেন আকাশটা ছেয়ে গেল। এবার কি হবে গো? বৃষ্টি তো বাড়তেই আছে। মেয়েটাকে নিয়ে ঘরের ভেতর থাকবো কি করে? সব কিছু তো আমার জন্যই হলো। সময় মতো ঘরটা ঠিক করতে পারলে আর এমন বিপদে পড়তে হতো না। এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো অসুস্থ ছিলে। মনে করো সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই বৃষ্টির ভেতর মেয়েটার যদি একটা ব্যবস্থা করতে পারতাম। তোমাদের আমায় নিয়ে ভাবতে হবে না মা। দেখো বাবার গায়ে পানি পড়ছে। বাবার গায়ে কিছু দাও মা। এমনিতেই তো বাবা অসুস্থ। বৃষ্টির জল গায়ে লাগলে তো বাবা আরো অসুস্থ হয়ে যাবে। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না মা। আমি তো এমনিতেই সুস্থ হয়ে গেছি। মারে, তুই যেন ভালো থাকিস। সেই দিন বৃষ্টিতে সারা রাত তারা বসে কাটালো। এইভাবে টানা 2 দিন বৃষ্টি পড়তে লাগলো। তারা সবাই অনাহারে দিন কাটাতে লাগলো। মিষ্টি খিদে খুব কষ্ট পেতে লাগলো, কিন্তু সে তার বাবা মাকে কিছুই জানালো না। ওগো, ঘরের ভিতরে তো পানি উঠতে শুরু করেছে। ঘরে তো কোনো খাবারও নেই। এই বৃষ্টিতে মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? আমরা না হয় 2 দিন না খেয়ে থাকলাম, কিন্তু মেয়েটা। বউ, তুমি চিন্তা করো না। আমি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে দেখছি কারো বাড়িতে কোনো খাবার পাওয়া যায় কিনা। না বাবা, এই বৃষ্টিতে তোমার বাইরে যেতে হবে না। আমার একটুও খেতে পারিনি বাবা। ভজা মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বাইরে বেরিয়ে পড়ল। সে আশপাশের অনেক বাড়িতেই গেল, কিন্তু প্রচন্ড বৃষ্টিতে সবার ঘরেই পর্যাপ্ত খাবার না থাকায় তাকে কেউ সাহায্য করল না। কিভাবে খালি হাতে বাড়ি ফিরবো আমি? হায় সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো। ওগো, কারো কাছে কোনো খাবার পেলে? না গো, সবার বাড়িতে টানাটানি অবস্থা। কেউ সাহায্য করলো না। জানি না এই বৃষ্টি কবে থামবে। কোনো বছরই তো বৃষ্টি এভাবে পড়ে না, কিন্তু এবছর কি হলো এর? থামাথামির তো কোনো নামই নেই। মা, আমরা কি এবার বাঁচতে পারবো নাকি আমরা সবাই মারা যাবো মা? না মা, আমাদের কিছু হবে না। সৃষ্টিকর্তা আছে তো। মেয়ের কথা শুনে তারা দুজনে খুব হতাশ হয়ে পড়ল। বৃষ্টির সাথে সাথে এবার খুব জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। আকাশে মেঘেরা গর্জন শুরু করলো। বাবা মা, আমার আমার খুব ভয় করছে। আমি এখানে থাকতে পারবো না। বাবা চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। হায় মা, তুই আমার বুকে আয়, তাহলে দেখবি আর কোনো ভয় করবে না। প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করলো। ভজার ঘরে চাল উড়ে গেল। বউ, আমাদের জন্য এই ঘরে থাকার মোটেও নিরাপদ নয়। চলো আমরা ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই। এই ঝড় বৃষ্টিতে তেমন কোনো মানুষই কি নেই সে আমাদের সাহায্য করবে? সবাই তো সবার ঘরে বেশ আছে, কিন্তু আমি আমার মেয়েটিকে নিয়ে। মা চলো না, এই ঘরে থেকে একদম ভিজে গেছি মা। তারা 3 জন বাড়ির পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো। এইদিকে এই বৃষ্টিতে ব্যাঙেদের আনন্দের যেন কোনো সীমা ছিল না। তারা এই বৃষ্টি মাথায় খুব আনন্দ করতে লাগলো। ব্যাঙ রাজ্যে ব্যাঙকন্যা তার মাকে বলল, মা, ও মা, দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি একটু বাইরের বৃষ্টিতে আনন্দ করতে চাই মা। তুই তো এখনো অনেক ছোট রে বাচ্চা, বাইরে যে কোনো সময় বিপদ হতে পারে। না মা, আমার কিছু হবে না। আমাদের ব্যাঙরাত্রি সবাই তো বাইরে আনন্দ করছে, আর আমি সেই বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস, না হলে যে আমার খুব চিন্তা হবে। ব্যাঙকন্যা ও তার সই বাইরে বৃষ্টিতে ভিজতে বেরোলো। তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে ভজাদের বাড়ির কাছে এসে দাঁড়ালো।
এরে সই, মানুষগুলো এখানে বোকার মতো দাঁড়িয়ে ভিড়ছে কেন? মনে হয় কোনো বিপদে পড়েছে সই। হ্যাঁ সত্যি তো, এরা বিপদে পড়েছে। ওই দেখ, ওদের ঘর বাড়ি সব ভেঙে পড়েছে। আরে তাই তো, তাহলে এখন ওরা থাকবে কোথায়? ভজাদের এমন অবস্থা দেখে ব্যাঙ দুটোর খুব মায়া হলো। আহারে, ওদের কত কষ্ট। সই, ওদের এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। দেখ, ছোট্ট মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ সই, ওদের তো সাহায্য করার মতো কেউ নেই। মানুষেরা খুব স্বার্থপর হয়, তাই না রে সই? হ্যাঁ, তাহলে এমন অবস্থায় কেউ কিভাবে ওদের আশ্রয় না দিয়ে থাকতে পারে? চল সই, আমরা ওদের সাথে কথা বলে দেখি। ব্যাঙ দুটো তখন লাফাতে লাফাতে তাদের কাছে আসলো। তোমরা এই বৃষ্টির ভেতরে এভাবে না ভিজে কারো বাড়ি গিয়ে উঠছো না কেন? কে কে কথা বললো? আমি গো, আমি ব্যাঙ কন্যা। তোমরা কারো বাড়িতে আশ্রয় নাও, বৃষ্টি কমলে আবার বাড়ি ফিরে এসো। অনেকের বাড়িতেই গিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের আশ্রয় দেয়নি। এই বৃষ্টিতে গ্রামের সব মানুষের নাজেহাল অবস্থা। তোমার মেয়েটা তো এই বৃষ্টিতে খুব কষ্ট পাচ্ছে। এখনই একটা শুকনো কাপড় ও থাকার জায়গায় খুব দরকার। আমরা এখন কি করব কিছু বুঝতে পারছি না। মেয়েটার যে ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। তোমাদের দেখে আমারও খুব খারাপ লাগছে জানো। তোমরা আমাদের ব্যাঙ রাজ্যে চলো, বৃষ্টি কম হলে আবার তোমাদের বাড়ি ফিরে এসো। ব্যাঙ রাজ্যে? হ্যাঁ গো হ্যাঁ। ওগো, মেয়েটাকে নিয়ে বৃষ্টি ভিজে মরারছে, চলো আমরা ব্যাঙের সাথেই যাই। এই নাও, এবার ছটফটে মাদুরটার উপর উঠে দাঁড়াও। তারা তিনজন ব্যাঙ কন্যা ও তার সই মাদুরের উপর উঠতেই মাদুরটি নিজে থেকে উড়ে তাদের সবাইকে ব্যাঙ রাজ্যে নিয়ে এলো। এটাই আমাদের রাজ্য। বাবা মা, মাদুরটি আমাদের কোথায় নিয়ে এলো? এই ব্যাঙ রাজ্যটাই বা কোথায়? জানি না মা, আমিও ঠিক কিছু বুঝতে পারছি না। যেখানেই হোক না কেন, আমরা তো একটা আশ্রয় পেলাম। মা, মা দেখো না, কাদের সাথে করে এনেছি। এই তুই কাদের সাথে করে এনেছিস? তুই জানিস না মানুষরা আমাদের জন্য বিপজ্জনক। কিন্তু মা, তুমি তো শিখিয়েছো কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে হয়। ওনাদের ঘর ভেঙে গেছে, বৃষ্টির জলে সবাই খুব কষ্ট পাচ্ছিল, তাই তো সাথে করে আমাদের রাজ্যে নিয়ে এলাম। ও আচ্ছা, তাই বল, তা ওদের রুমে নিয়ে শুকনো কাপড় দে। ব্যাঙ কন্যা তাদেরকে সাথে করে নিয়ে তার জাদু শক্তি দ্বারা তাদের তিনজনকে শুকনো কাপড় দিয়ে বলল, নাও দেখি, এবার তোমরা এই কাপড়টা তাড়াতাড়ি পরে নাও। এত খাবার? মা, আজ আমি পেট ভরে খাবার খাবো। কি মজা, কি মজা, কত ভালো খাবার। খাও মিষ্টি মেয়ে, পেট ভরে খাও। এতদিন পর তারা সামনে এত ভালো খাবার দেখে এবং তাদের মেয়ের এমন খুশি দেখে ভজার স্ত্রী তো কেঁদেই ফিরল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাঙ কন্যা, আজ তোমার জন্য আমরা প্রাণে বেঁচে গেলাম। আচ্ছা ব্যাঙ কন্যা, তোমার মাকে দেখলাম, কিন্তু তোমার বাবাকে তো দেখলাম না। আমার বাবা মৃত্যু শয্যায় আছে, তার কঠিন রোগ হয়েছে। কেন? কি রোগ হয়েছে তার? আমার বাবা ব্যাঙ রাজ্য থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল, কিন্তু একটা মানুষ হঠাৎ করে বাবাকে মেরে বসে, সেই থেকে বাবা অসুস্থ। ব্যাঙ বৈদ্যমশাই বলেছে যদি কোনো মানুষ স্বেচ্ছায় তার শরীরে 3 ফোঁটা রক্ত বাবার শরীরে দেয় তবেই বাবা সুস্থ হয়ে যাবে। কিন্তু এমন মানুষের কোথায় পাবো? আর তাই তো বাবার বাঁচার আশায় বাদ দিয়ে দিয়েছি। কি বলছোটা কি? 3 ফোঁটা রক্তের জন্য তোমার বাবা মারা যাবে? ব্যাঙ কন্যা, আমি দেব তোমার বাবাকে রক্ত।
না না মা, আমি বেঁচে থাকতে তুই কেন দিবি? রক্ত আমি দেব। না বাবা, আমি যখন আগে বলেছি আমি রক্ত দেব, তো আমি দেব। সত্যি আজ আমি খুব খুশি। সত্যি তোমরা রক্ত দেবে? হ্যাঁ গো ব্যাঙকন্যা, আমরা রক্ত দেব তোমার বাবাকে। তোমার বাবা আবার সুস্থ হয়ে যাবে। ব্যাঙকন্যা গিয়ে তার মাকে কথাটি জানালো। ব্যাঙকন্যা মিষ্টি ও তার বাবা মাকে সাথে নিয়ে ব্যাঙকন্যার বাবার কাছে গেল। ব্যাঙ রাজ্যের সমস্ত ব্যাঙ সেখানে হাজির হলো। মিষ্টি তার হাত কেটে 3 ফোঁটা রক্ত ব্যাঙকন্যার বাবার শরীরে দিতেই সে চোখ মেলে তাকালো। সত্যি মিষ্টি মেয়ে, তোমায় অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমার বাবা নতুন জীবন পেল। তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আজ আমি সত্যি লজ্জিত, কারণ তোমাদের মানুষদের আমি খারাপ ভাবতাম। আজ আমি নিশ্চিত হলাম মানুষেরা সবাই একরকম না। তোমরাও তো খুব ভালো, আমাদের কত আদর যত্ন করলে। তোমাদের জন্যই তো আমরা নতুন জীবন পেয়েছি। কন্যা, এবার তুমি ওদের বাড়ি পৌঁছে দিয়ে এসো। আর উপহার স্বরূপ এই বৃষ্টির দিনে ওদের ভাঙা বাড়ির জায়গাটা আমাদের ব্যাঙের ছাতার বাসা বানিয়ে দিয়ে এসো। চলো তোমরা এই মাদুরে উঠে দাঁড়াও। তারা মাদুরটিতে উঠতেই মাদুরটি সবাইকে নিয়ে মিষ্টিদের বাড়ির সামনে এসে থামলো। যাও, এবার তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। আজ থেকে এই বাড়ি তোমাদের। বাহ, কি সুন্দর বাড়ি! কি মজা, কি মজা! বৃষ্টির দিনে থাকার জন্য আমাদের আর নেই কখনো সমস্যা। তোমার খুশি দেখে আমিও খুব খুশি হলাম মিষ্টি মেয়ে। তাহলে আজ আমি আসি। ব্যাঙকন্যা তাদের থেকে বিদায় নিয়ে তার রাজ্যে ফিরে এলো। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। আমি কখনো ভাবিনি যে আমাদের এত সুন্দর বাড়ি হবে। দেখেছো গিন্নি, সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে। গাছতলা থেকে সোজা প্রাসাদে উঠেছি গো। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। বৃষ্টির দিনে একটা ভাঙা বাড়ি রেখে একটা ভালো বাড়ি তো পেলাম, তাই না বাবা? ব্যাঙগুলো সত্যি খুব দয়ালু। এর 2 দিন পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ভজাও আগের মতো কাজ শুরু করতে লাগলো এবং ভজা তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।